শাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। গণভোটের কোনো রায় বাস্তবায়ন না করে আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। আমাদের দেশের সরকার ঠিক উল্টো পথে হাঁটছে। 24পন্থী জুলাইপন্থী জনতার জন্য একটা সুখবর। জুলাইয়ের অন্যতম শত্রু ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেছে। বিএনপির ভিতরে যারা এসালামপন্থী তারা শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে জোরালো চেষ্টা করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আইনি বিষয় থাকবে, সেটা বলে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবে? আমি তো দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিপক্ষে, এই বিপ্লবের বিপক্ষে। বিএনপির মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ডুবাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, অথচ আমাদের একজন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক তিনি বলেছেন রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অপরাধ এই সুরক্ষার আওতায় পড়ে না, ফলে সাবেক রাষ্ট্রপতিকেও আইনের আওতার মুখোমুখি করা সম্ভব। কিন্তু সংবিধান বিশেষজ্ঞ বনে যাওয়া আমাদের সবজান্তা সালাউদ্দিন সাহেব তিনি বারবার জাতির সাথে প্রতারণা করে যাচ্ছেন। আমাদের সালাউদ্দিন সাহেব বলছে ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছে। তিনি পদত্যাগ করার পর থেকেই তার যত দুর্নীতি তার সামনে আসা শুরু করেছে। যখন তার এই দুর্নীতি সামনে আসা শুরু করেছে তার বিরুদ্ধে সাধারণ জনগণ মাঠে নামতে শুরু করেছে, কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রকার কথা বা কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না বর্তমান বিএনপি সরকার, যা নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে সাধারণ জনগণ। এ নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব বলছে ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয় হ্যাঁ বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। চুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার চুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাই প্রতিও দেখাচ্ছে না যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে চুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না কোন একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা যদি না হইতো, অডিও কলটা তো আপনারা শুনছেন চুপ্পু সাহেবের, ওইখানে ওই সাংবাদিক কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নেরই জবাব দিচ্ছিল উনি কি বলতেছে, সংবিধানের 51 অনুচ্ছেদের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে রাষ্ট্রপতির বিচার করা যাবে না। আর এনসিপির ওরা আমার কাছে তো শপথ নিছে, আমি তো ওদেরকে উপদেষ্টা বানাইছি। আর বিচারের প্রশ্ন যখন সাংবাদিক তুললো তখন বলতেছে ধর কিসের বিচার, 51 অনুচ্ছেদ পড়া নেন। হ্যাঁ, পড়তে বলছে সবাইকে ওই সংবিধান, সবাই সংবিধান পড়া শুরু করছে। সংবিধানের মধ্যে এমন কিছু কি আসলেই লেখা আছে যে উনি বিচারের ঊর্ধ্বে? তাহলে ভাই এরশাদ সাহেবের বিচার কেমনে হয়েছিল? উনিও তো প্রেসিডেন্ট ছিল, তাই না? 5 বছর জেল খাটছে তো এরশাদ সাহেব। কিভাবে জেল খাটলো? ওনার টাইমে কি এই সংবিধান ছিল না? ওই একই সংবিধান তো এখন। নিশ্চয়ই বিচার করা যাবে ভাই। হ্যাঁ, বড় বড় যারা বোদ্ধা, যারা সংবিধান বুঝে, তারা কিন্তু এখন মুখ খুলতেছে। শিশির মনির সাহেব বলছে, অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব বলছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে 51 অনুচ্ছেদের 2 মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে, হ্যাঁ আগে যেসব অন্যায় করছে, যদি কোনো অপরাধ কইরা থাকে সেটার অবশ্যই বিচার হইতে পারে। আর এখন যে উনি রাষ্ট্রপতির পদ থেকে সরে আসছে, এখন যদি উনি কালকে একটা বিরাট বড় অন্যায় করে, কাউকে যদি দুনিয়া থেকে সরায় দেয়, নিজের হাতে প্রমাণ থাকে, বিচার হবে না? কেন বিচার হবে না? আইন সবার জন্য সমান। কিন্তু কেন ওনারা এভাবে কথা বলতেছে? বেহুদা একটা ব্যাপার, তাই না? এভাবে কেন তারা উত্তর দিতেছে? আমাদের যে আইনমন্ত্রী আছে উনি আবার অন্যরকম একটা কথা বলছে যে হ্যাঁ ওনার যদি আগে কোনো অপরাধ থাকে সেগুলো বিচার হইতে পারে, কিন্তু দেখতে হবে
এই বিচারটা কারা দিতেছে, অভিযোগটা কারা করতেছে, এই মামলাটা কারা করতেছে, তারা কারা, সেটা আগে দেখতে হবে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যারা এই মামলা টামলা করতে চাইতেছে, ওনার বিরুদ্ধে কথা বলতেছে, তাদের দাড়ি টুপি আছে কিনা এমন কিছু বুঝাইতে চাইলো কিনা বুঝলাম না। কারণ উনি ওইটা দেখতে চাইতেছে কারা মামলা করবে সেটার উপরে নির্ভর করে ওনার বিচার হবে কি হবে না, ওনাকে মামলার আওতায় আনবে কি আনবে না, হাবি জাবি কথা। ওই আপাই তো বলতেছে ওনাদের অতীতের কথা, অতীতে ওনারা ওনাদের রাষ্ট্রপতিদের সঙ্গে কি ব্যবহার করছে আপাতত সেটা নিয়েই কান্নাকাটি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তো এত বড় অন্যায় হইতেছে, ছুপ্পু সাহেবের সরাই দিল, এইটা নিয়ে এত কথা হওয়ার তো কিছু নাই। ওনার তো সইরা যাওয়ার কথা ছিল আরো 25-24 মাস আগে। এতদিন যে উনি ছিল, কি উপকারটা করলো, কেন এত কৃতজ্ঞতা, এইটুক নিয়ে কথা বইলা ভিডিওটা শেষ করুন। ভাই কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞ না ভাই, সব হইলো চালাকি চালাকি। ওই যে অ্যাকশনের রিয়াকশন, আমি যদি বলি নেন আপনি বলবেন দেন, আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা। এখন এইভাবে কেন কথা বলতেছে জানেন? যেন বিরোধী দলের রাগ উঠে, রাগ উঠাইবার জন্যই তো এই কথাগুলা বলতেছে। কিসের এমন মধুর সম্পর্ক, কেন এই মধুর সম্পর্ক হবে ছুপ্পুর সাহেবের সঙ্গে? স্বয়ং আওয়ামী লীগের মানুষের সাথেই তো ছুপ্পুর সাহেবের ভালো সম্পর্ক ছিল না। উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল কেউ মাইনা নিতে পারে নাই, মাইনা নিতে বাধ্য হয়েছে কেন? ওই যে শেখ রেহানার কারণে আর এস আলমের কারণে। কারণ বোন যদি আবার বিগড়া যায়, শেখ রেহানা যদি বিগড়া যায়, যদি প্রধানমন্ত্রী হইতে চায়, এই আওয়ামী লীগের ভিতরে দুইটা দল ছিল, একটা দল ছিল কিন্তু শেখ রেহানার, ওই পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই ছুপ্পু সাহেব। কিন্তু জুলাইয়ের এত বড় পরিবর্তনের পরে ওই প্রেমটা দেখাবে বিএনপি? নিশ্চয়ই না। বিএনপি এ ধরনের কথাবার্তা কেন বলতেছে? যেন সবাই রাগ উঠে। রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঠুকে দিবেন, বেশ কয়েকটা মামলা ঠুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঠুকে, তাইলে তো আর বিদেশ যাইতে পারলো না কে? ছুপ্পু সাহেব। হয়তো ওনারা ভিতরে ভিতরে কথা দিছিল আপনাকে বিদেশে পাঠায় দেবো, চিকিৎসার জন্য আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, সিগনেচার করেন, তখন হয়তো কথা দিছে। এখন ওই কথা ঘুরাইতে তো পারে, কোনো ব্যাপার না। ওনারা তো সবসময় কথা দিয়ে কথা ঘুরায়। গণভোটের রায়ের কথা কি বলছে? যে আমরা তখন একটু অভিনয় করছি, চালাকি করছি জাতীয় ভোট পাওয়ার জন্য। ওনারা এভাবেই তো কথা ঘুরায়, ওনার সঙ্গেও কথা ঘুরাবে। ছুপ্পু সাহেবকে যা কথা দিছে ওই কথা রাখবে না। ওনারা এইসব কথা বইলা সবাই রাগ উঠাই দিছে। আর ছুপ্পু সাহেব নিজেও ভাই যেভাবে কথা বলছে, ধুর কিসের বিচার, এতে কিন্তু ভাই রাগ উঠবে। ওই যে বললাম অ্যাকশনের রিয়াকশন, দেখবেন অনেকগুলা মামলা হবে। আর এই মামলাগুলা হইলে উনি আর বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না। সরকার বলবে আমরা কি করুম, এখন তো ভাই মামলা টামলা আপনার, দেখি কি করা যায়। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি উনি চলে যায়, তাহলে আপনারা কাগজে কলমে লেখা নেন, এই জুলাইয়ের আমাদের কিচ্ছু হবে না। এই জুলাইয়ের কোনো স্বীকৃতি আমরা পাবো না। না, যত রকম গন্ডগোলি করেন না কেন ওনারা সামলাবে। জানি না কোথায় পাইছে ওনারা এত জোর। আসলে হয়েছে কি জানেন, রাজনীতির মধ্যে না জোর যার মুল্লুক তার, এটা হয়ে গেছে। আপনাকে দুর্বল পাইলেই না ঠাইসা ধরবে। যদি ওনারা ওনাদের গায়ের জোরটা দেখাইতে পারে, গায়ের জোর বলতে আমি মারামারি বুঝাচ্ছি না, ধরেন একটা মহাসমাবেশ তো লাগবেই এই জুলাইয়ের জন্য। হ্যাঁ ভাই, পুরা ঢাকা শহর ব্লক করে দিয়ে একটা মহাসমাবেশ করতেই হবে, দেখাই দিতে হবে যে হ্যাঁ মানুষ স্বাধীনতা চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ ওই আগের মতো কৃতদাস হইতে চায় না, এটা বুঝাই দিতে হবে। যতক্ষণ না বুঝাই দিতে পারবে ততক্ষণ কোনো কিছু আদায় হবে না। সবাই অপেক্ষায় থাকেন, হতাশ হবার কিছু নাই। খারাপ দিন বেশি দিন থাকে না তো ভাই, খারাপ দিন বেশি দিন থাকে না। ওই যে একজন আছে না, সবই দেখতেছে। একটি কনফিউশন হচ্ছে, এটিকে ক্লারিফিকেশন করার জন্য আমি আসছি যে আসলে রাষ্ট্রপতি না থাকা অবস্থায় কোনো ফৌজদারি কার্যধারার অংশ হতে পারেন কিনা, কোনো মামলা দায়ের করা যাবে কিনা, ওয়ারেন্ট ইস্যু করা যাবে কিনা, এটি একটি আইনি বিতর্ক। শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কে কি করবেন কে কি করবেন না এটি আমার আলোচনার বিষয় নয়। সরকার কি করবে সরকার কি করবেন এটাও আমার আলোচনার বিষয় নয়। কিন্তু যে আইনি ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 51কে কেন্দ্র করে, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটি বলবো আমি আজকে আপনাদেরকে। কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমি কোনো গ্রাজ থেকে এটা বলছি না, কিন্তু আইনের ভুল ব্যাখ্যা দেওয়াটা সঠিক নয়। কিন্তু এটা এক ধরনের জ্ঞান পাপ। আপনি সংবিধানের 51 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 2 কি বলা আছে? সুস্পষ্ট করে বলা আছে যে রাষ্ট্রপতি কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তাহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। কোন সময়? কার্যভারকালীন সময়। কার্যভার মানে কি? ইংরেজিতে বলে হোয়াইল হি ইজ ইন অফিস। অফিসে যে সময়টুকু তিনি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, এই অবস্থায় কোনো মামলাও করা যাবে না, কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। কিন্তু যে সময়টা অফিসে থাকবেন না, সেই সময় কি? তার জন্য আমাদেরকে দেখতে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় কি ঘটেছিল, আমাদের উচ্চ আদালত কি বলেছে। দুটো বিখ্যাত মামলা আছে। একটা হলো রিপোর্টেড ইন 43 DLR আপিলেট ডিভিশন পেজ 50, আর্মস সেক্টর অধীনে হয়েছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ ভার্সেস দ্য স্টেট। আরেকটা হয়েছিল দুর্নীতি দমন আইনের অধীনে 37 BLD 688
রিপোর্টেড ইন 688 পেজ। সেখানে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত একটি মামলা হয়েছিল, হুসাইন মাহমুদ এরশাদ ভার্সেস দ্য স্টেট এন্ড অ্যানাদার। এই দুটো মামলায় স্পষ্ট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে আর্মস অ্যাক্টের অধীনে যে মামলাটা হয়েছিল এটি তিনি পদত্যাগ করেছিলেন 6ই ডিসেম্বর 1990 সালে। তারপরে ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপরে ডিটেনশনে নেওয়া হয়, তারপরে ওনার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের কেস হয়। ওই আর্মস অ্যাক্টের কেসকে হাইকোর্টে আনা হয়, তার থেকে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টে এসে ওনারা আর্গুমেন্ট করেন যে এই মামলাটা চলতে পারে না, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। হাইকোর্টে হেরে যান, আপিল বিভাগে যান, আপিল বিভাগেও হেরে যান। আপিল বিভাগ বলেন হ্যাঁ ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা চলবে না যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির কার্যভারে আছেন, কিন্তু এখন তো তিনি রাষ্ট্রপতির কার্যভারে নাই, সুতরাং রাষ্ট্রপতির কার্যভারে না থাকলে মামলা চলবে না। এটি আমাদের অনুচ্ছেদ 51 সাব অনুচ্ছেদ 2 এর বিধান নয়। সুতরাং এটি যে ভুল ব্যাখ্যা, এই কথা বলে এই মামলাটিকে আবার ট্রায়ালে পাঠিয়ে দেওয়া হয় মামলা চলবে বলে। একই সাথে অ্যান্টি কারাপশন কমিশন সংক্রান্ত যে কেসটা হয়েছিল অতিরিক্ত পয়সা রাখার জন্য, সেটি রিপোর্টের আছে 37 BLD হাইকোর্ট ডিভিশন 688 পেজে। সেটি পরেও দেখবেন একই কথা বলা হয়েছে, এই মামলা চলবে। কেন চলবে? কারণ তিনি এখন ইজ নট ইন অফিস, কার্যভারে নাই। আর এটা শুধু বাংলায় বললেই তো বোঝা যাচ্ছে। কতক্ষণ থাকবে রাষ্ট্রপতির কার্যভার কালে শব্দটা দেখবেন, কার্যভার কালে মানে কি? ইংরেজিতে বলে ওয়াইল ইন অফিস। তো ওয়াইল নট ইন অফিস হোয়াট উইল হ্যাপেন? ওয়াইল নট ইন অফিস আর্টিকেল 51 সাব আর্টিকেল 2 ইজ নট এ বার। এখানে বলা হয় নাই যে কোনো সময়ই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। জনাব শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না এটি ভিন্ন হিসাব, তদন্তে ম্যাটেরিয়াল আছে কি নাই এটা ভিন্ন হিসাব, কিন্তু এই 51 অনুচ্ছেদের কারণে পারা যাবে না, এটা তো ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা কমপ্লিটলি রং আন্ডারস্ট্যান্ডিং অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশন। প্লিজ ডু নট ডু দ্যাট। আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়, কিন্তু এই আইন দেখিয়ে করবেন না, এটা কখনোই কার্যকর ইন্টারপ্রিটেশন হতে পারে না। আমি আবার বলছি, দুটো রায় পড়লে উত্তর পেয়ে যাবেন। একটা আমাদের আপিলের ডিভিশনের 43 DLR আপিলের ডিভিশনের পেজ 50, আর একটা হলো 37 BLD হাইকোর্ট ডিভিশন পেজ 688। আনসার উইল বি ক্লিয়ার। কনক্লুশন ইজ, কার্যভারে থাকা অবস্থায় ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কার্যভারে না থাকলে অবশ্যই ক্রিমিনাল কেসও করা যাবে, ওয়ারেন্টও জারি করা যাবে। এমনকি কার্যভারের আগে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কার্যভারকালীন সময়ে মামলা করা যাবে না, কিন্তু কার্যভার থাকাকালীন অবস্থায়ও যদি তিনি ক্রিমিনাল অফেন্স করে থাকেন তার জন্য মামলা কার্যভার থেকে চলে যাওয়ার পরে করা যাবে। কার্যভারে থাকা অবস্থায় কোনো ক্রিমিনাল অফেন্স করলে যতদিন কার্যভারে আছেন ততদিন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কিন্তু কার্যভার থাকা অবস্থায় যদি অপরাধ করেন, এখানে যেরকম আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল, অ্যান্টি কারাপশন কমিশনের দুর্নীতি দমন কমিশনের আইনের অধীনে মামলা হয়েছিল, কার্যভারে থাকা অবস্থায় মামলা হয়েছিল। ঘটনাগুলি ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়। আর্মস অ্যাক্টের ঘটনা ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়। দুর্নীতি দমন কমিশনের যে মামলা করেছিল ঘটনা ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়, কিন্তু মামলা করতে হয়েছে কার্যভার থেকে মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা পদত্যাগের পরে। সুতরাং ল ইজ ক্লিয়ার, প্লিজ ডু নট মেক এনি কনফিউশন করার কোনো অর্থ নাই। অ্যাক্ট কি করবেন না করবেন দিস ইজ আপ টু ইউ, বাট মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ডু নট ইন্টারপ্রিট দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন বেসড অন ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং। This is an universally understandable principles that, of course, a president will not be tried, will not be made any party to a criminal proceeding so long he is in office. But after his retirement or his resignation from office, he is open to be charged in any criminal case if there is any allegation against him. আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।